এই মুহূর্তে দাঁড়িয়ে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। মোহনবাগান যেটা আজ থেকে 7 বছর আগে ফেস করেছিল সেটা আজকে ইস্টবেঙ্গল ফেস করলো। এই ফেসিংটা কোথাও আমাদের বাংলার ফুটবলের জন্য, ওভারঅল ইন্ডিয়ান ফুটবলের জন্য নট আ গুড সাইন। কী ব্যাপার, সব কিছু নিয়ে কথা বলবো। ইস্টবেঙ্গলের যে ব্যাপারটা সামনে এসেছিল আন্ডার 17 ইউথ লেগে এজ ফিউজিংয়ের বা এজ ফ্রডিংয়ের, তার কিন্তু রিপোর্ট আজকে বেরিয়েছে, তার একটা ভার্ডিক্ট আজকে বেরিয়েছে, হয়তো আরও কিছু সামনের দিকে আসতে পারে। ডিটেলসে কথা বলবো, তার পাশাপাশি বেশ কিছু ট্রান্সফারের কথা রয়েছে, সুপার কাপের অবশ্যই কথা রয়েছে। শুরু করবো ভিডিওটা যেটা দিয়ে, সেটা অবশ্যই আজকে সুপার কাপের দুটো ম্যাচ, কিন্তু আনলাকিলি প্রথম ম্যাচটা আমার একদমই একটা মুহূর্তও ঠিক করে দেখা হয়নি, আর দ্বিতীয় ম্যাচে জর্ডান উইলমার গিলের ওই গোলটা ছাড়া বাকি ম্যাচটা আমার কাজের জন্য দেখা হয়নি। সো অনেক দিন পর এরকম হলো যে ইন্ডিয়ান ফুটবলের দুটো ক্লাব ফুটবলের ম্যাচ হচ্ছে এবং আমি মিস করলাম। যাই হোক, সুপার কাপ নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ ম্যাচগুলো নিয়ে তো কোনো কথা বলতে পারবো না কে কেমন খেলেছে না খেলেছে। বাট হ্যাঁ, প্রথম ম্যাচটা গোকুলাম কেরালা কিন্তু লিড করছিল, বাট তারপরে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু সেখান থেকে ব্যাক করে ম্যাচটা জেতে একদম শেষ মুহূর্তের একটা পেনাল্টি, সেটা আল খায়াতি কিন্তু কনভার্ট করে, আয়ুষ চিকার একটা গোল করেছে, তারা ম্যাচটা জিতেছে, 3 পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় ম্যাচটা কিন্তু পাঞ্জাব অনেকক্ষণ লিড ধরে রেখেছিল, বাট একদম 80-82 মিনিটের মাথায় কিন্তু জর্ডান মারের একটা গোল, জর্ডান দুদিকে জর্ডান গোল করেছে, জর্ডান মারের একটা গোল কিন্তু চেন্নাইন এফসিকে বাঁচিয়ে দিয়েছে। এবং ঠিক আছে, আপাতত এই গ্রুপটাতে মুম্বাই সিটি এফসি তারা টপে থাকলো এবং পাঞ্জাব আর চেন্নাইন এফসি তারা কিন্তু 1 পয়েন্টে থাকলো। আমার প্রেডিকশনে কোথাও আমি কিন্তু চেন্নাইন এফসিকে একটু হলেও এগিয়ে রেখেছিলাম, দেখা যাক কী হয়। এরপর যে ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই বলতে হয়, বেশ কিছু ট্রান্সফার রিলেটেড ব্যাপার মার্কেটে উঠে এসেছে। একে একে যদি শেয়ার করি, তাহলে প্রথম যে বিষয়টা সামনে এসেছে সেটা কিন্তু কার্টিস মেন। তাকে আপাতত মিউচুয়ালি কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেশন করে গুড বাই করে দেওয়া হয়েছে, এবং যেটা আগে থেকে আপডেট ছিল যে কার্টিস মেন কিন্তু ফিরে যাবে স্কটল্যান্ডে, এবং সেখানে তার বেশ কিছু ক্লাবের অফার এই মুহূর্তে টেবিলে রয়েছে। দেখা যাক, ব্রেক স্টিওয়ার্ট তারপর কার্টিস মেন, স্কটিশ প্লেয়াররা আসছে চলে যাচ্ছে। এখন মোহনবাগান ফ্যানরা ভাববে জেসন কামিংসকেও তো রাস্তা দেখালে হয়, বাট কামিংস ইজ পারফর্মিং ভাই, বলে লাভ নেই। কামিংস কিন্তু গোল করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যতগুলো মোহনবাগান প্লেয়ার গোল পেয়েছে তার মধ্যে সবথেকে হাইয়েস্ট গোল কিন্তু ওভারঅল 2023-এ যা গোল হয়েছে ম্যাক্সিমাম এই 2023-24 সিজনে, সেটা কিন্তু জেসন কামিংসই করেছে। জোকস অ্যাপার্ট, দ্বিতীয় ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই ইবসান মেলো, তার কনফার্মেশন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা করে দিয়েছে, তাকে গুড বাই জানানো হয়েছে। এটা আগে থেকে আমরা জানতাম। এবার ঠিক আছে, তার পরিবর্তে কোন প্লেয়ার আসে, কোথা থেকে আসে অবশ্যই আমরা দেখবো, কারণ মন্দার তামাহানে কিন্তু ভালো কাজ করছে। অলরেডি হামজার এগ্রাউগিকে তারা সই করিয়েছে, বাট প্লেয়ারটা এখনও এসে উপস্থিত হয়নি, তো ফরওয়ার্ডে কাকে সই করায় সেটাও কিন্তু আমরা তাকিয়ে থাকবো। এরপর যে ব্যাপারটা, যেটা কালকে সন্ধ্যেবেলা থেকে রুমার হয়ে বেরিয়ে আসে, একটু অথেন্টিক হতে টাইম লেগেছে, সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াসির। তার উপর একটা ইন্টারেস্ট কিন্তু এই মুহূর্তে কোথাও শো করেছে ওড়িশা এফসি। হ্যাঁ, যে ওড়িশা এফসি আপাতত পুরোপুরিভাবে ব্যালেন্সড, স্টেবল, এবং তারা কোথাও কিন্তু মোহাম্মদ ইয়াসিরকে টার্গেট করছে। এবার এই ক্ষেত্রে দুটো রিজন হতে পারে। এক হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডের যে জায়গাটা, ভেবে দেখো নাম্বার 10 পজিশনটা, ওখানে কিন্তু এখনও অবধি কোনো ইন্ডিয়ান মিডফিল্ডার সেভাবে ক্লিক করতে পারেনি। বেশ কিছু প্লেয়ারকে ট্রাই করেছে, প্রিন্সটন রেবেলোকে ট্রাই করা হয়েছে, ইসাকা রালতেকে ট্রাই করা হয়েছে। ইসাকা যতটা উইং দিয়ে ভালো, ততটা কিন্তু মিডল থার্ড দিয়ে ভালো না, তো সেই জায়গাতে কোথাও ইয়াসির ক্লিক করতে পারে। এবং হায়দ্রাবাদ এফসি আজকে যেটা মার্কাস টুইট করে জানিয়েছে, যে যেভাবে ভিগনেসকে লোনে পাঠিয়েছে সেইভাবে কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারকে তারা লোনে ছাড়বে, এবং তার লিস্ট আমরা জানি যে কোন কোন প্লেয়ার সেই লিস্টে রয়েছে। সেখানে নিখিল পূজারি থেকে শুরু করে, গুরমিত থেকে শুরু করে, মোহাম্মদ ইয়াসির, সানা, হিতেশ শর্মা, দেয়ার আর লটস অফ প্লেয়ার যারা কিন্তু লাইনে রয়েছে অন্য ক্লাবে যাওয়ার জন্য এবং স্যালারি আর্ন করার জন্য। ভাই, প্লেয়াররা হার্ড ফাইট করেছে মাঠে, বাট তারা এখনও অবধি টাকা পয়সা পায়নি। দেখা যাক কী হয়। তো অলরেডি ভিগনেসকে পেয়েছে ওড়িশা এফসি, এবার দেখা যাক সেই রাস্তা ধরে মোহাম্মদ ইয়াসিরকেও লোনে পায় কি না। তবে মোহাম্মদ ইয়াসিরের জন্য শুধুমাত্র লোন ডিল না, আমার মনে হয় যে ওড়িশা এফসি কিন্তু পুরোপুরিভাবে কনফার্মড একটা ডিলের দিকে যাবে, মানে পার্মানেন্ট ডিলের দিকে যাবে। দেখা যায় যদি সেটা ক্লিক হয়ে যায়, তাহলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, ওড়িশা এফসির আপাতত যে টিম রয়েছে সেই টিমে কিন্তু ইয়াসির ঢুকে শুধুমাত্র গেম টাইম না, প্লাস যে ইম্প্যাক্ট রয়েছে সেই ইম্প্যাক্টটাকে কিন্তু রাতারাতি প্রুভ করতে পারবে। নেক্সট যে ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই রয়েছে চিংলেনসানা সিংয়ের ক্ষেত্রে। চিংলেনসানা সিং কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা হট ফেভারিট যে কোনো ক্লাবের কাছে, এবং যেটা শোনা যাচ্ছে যে বেঙ্গালুরু এফসি তার জন্য একটা লোন ডিল মুভ করবে। এবার এখানে বলবে যে তাহলে মোহনবাগান কি কোথাও পিছিয়ে গেল, মোহনবাগানকে ট্রাই করছে না? অবভিয়াসলি মোহনবাগান শুরু থেকে রয়েছে, মোহনবাগান বেঙ্গালুরু রয়েছে, কিন্তু যেটা মেন ব্যাপার যে মোহনবাগান শুরু থেকে চেয়েছিল তাকে পার্মানেন্টলি নিতে, বাট পরে একটা লোন ডিলের খবর আসে, এবং সেটা যে এখনও অবধি ফিউজ হয়ে গেছে তা না, বাট অবশ্যই বেঙ্গালুরু ডিমান্ডটাও কিন্তু হাই রয়েছে। এবার সানা এখানে দেখবে যে আমি গেম টাইমটা পাবো কোথায়, গেম টাইম কোথায় কনফার্মড রয়েছে, কোথায় সিকিউরড রয়েছে। যদি দুটো ক্লাবের আপাতত কম্প্যারিজন করা হয়, তাহলে হয়তো কিছু লিমিটেড টাইমের জন্য আনোয়ার আলীর অ্যাবসেন্সে সানা হয়তো গেম টাইম পাবে, বাট আনোয়ার আলী এসেই যাওয়ার পর
কী ফরমেশনের টিম দাঁড়াবে, কী প্লেয়িং স্ট্র্যাটেজি থাকবে, কী প্লেয়িং স্টাইল থাকবে, সেখানে কোথাও সানার যে গেম টাইম সেটা কিন্তু সাফার হতে পারে। এবং একজন টপ লেভেলের সেন্টার ব্যাককে ব্যাকআপ হিসাবে সাইন করানোটা প্রচণ্ড পরিমাণে চাপের ব্যাপার, তাকে কনভিন্স করাটাই চাপের ব্যাপার। কারণ সানা এখন চাইবে যে টিমে যাবে সেই টিমে সে 90% ম্যাচে স্টার্ট করতে, কোথাও ন্যাশনাল টিমে তার যে পজিশনটা সেটাকে আবারও ফিরে পেতে, এবং সেখানেই কোথাও বেঙ্গালুরু কিন্তু এই রেসটা আপাতত জিততে চাইছে, তাকে কনভিন্স করতে পারছে বা করতে চাইছে যে 100% গেম টাইম তাকে অফার করা হবে। এবার দেখা যাক, আমার মনে হয় যে সানার ডিলটা যেই ফাইনাল করুক না কেন সেটা কিন্তু একটু লেন্দি পিরিয়ডের দিকে এগোবে। দেখা যাক কী হয়। হট টপিক রয়েছে, ফাইনালি কোথায় গিয়ে সানার ব্যাপারটা শেষ হয়। নাও দ্য নেক্সট থিং হচ্ছে সানসান পেরেরা, এফসি গোয়ার লেফট ব্যাক। তাকে কিন্তু এফসি গোয়া লোনে ইন্টার কাশিতে পাঠিয়েছে, একদমই চান্স পাচ্ছিল না, কারণ জয়গুপ্তা রয়েছে, ব্যাকআপ হিসেবে সাভিয়ার গামা রয়েছে, তো কোনোভাবেই সানসান পেরেরা সেভাবে সুযোগ হচ্ছিল না। বাট এই প্লেয়ারটা একটা সময় কিন্তু গেম টাইম পেয়েছে, কোথাও নেক্সট বেস্ট থিং গোয়ার ক্ষেত্রে তাকে মনে করা হতো। বাট ইন্টার কাশিতে গেছে, চলো ইন্টার কাশিতে গেম টাইমটা পাবে, নিজেকে প্রুভ করতে পারবে, আবারও আইএসএলে ফিরে আসতে পারবে। এর পরের ব্যাপারটা অবশ্যই ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য, ওই ব্যাপারটা পরে আসছে। এটা হচ্ছে জর্ডান এলসিকে নিয়ে অনেকের জিজ্ঞাসা যে জর্ডান এলসি আসবে কবে। জর্ডান এলসিকে অলরেডি সবাই মেসেজ পাঠাতে শুরু করেছে এবং এক জায়গাতে রিপ্লাইও দিয়েছে জর্ডান এলসি যে আমি ভাই ফেব্রুয়ারিতে ফিরছি, এইভাবেই কিন্তু রিপ্লাইটা এসেছে। জর্ডান এলসির ব্যাপারটা কিন্তু তার আগেই আমি টেলিগ্রামে শেয়ার করি, যারা টেলিগ্রামে দেখেছো জানো যে জর্ডান এলসি আপাতত তার যে ইনজুরি থেকে ফিরে আসা রিহাব, সেই রিহাবটা করছে এবং এখনও অবধি সে কিন্তু ম্যাচ ফিট না। তবে অবশ্যই তার চান্স রয়েছে খুব তাড়াতাড়ি টিমের সাথে জয়েন করা, কিন্তু জয়েন করে যে সে রেজিস্টার্ড হবে এরকম ব্যাপার না। সেই ডিসিশন অবশ্যই কোচ কার্লোস কোয়াদ্রা তিনি নেবেন, কিন্তু এখানে জর্ডান এলসে চাইছে যে টিমের সাথে আসতে, প্র্যাকটিসের মধ্যে থাকতে এবং ম্যাচ ফিটনেসে ফিরতে। যেহেতু তার সাথে কন্ট্রাক্ট রয়েছে, যেহেতু সেই কন্ট্রাক্টটা সিজন এন্ড অবধি থাকছে, এবং যদি সে ম্যাচ ফিটনেস পেয়ে যায়, যদি সে কোথাও প্র্যাকটিসের মধ্যে থেকে টিমকে কনভিন্স করতে পারে আগামী সিজনের জন্য, তাহলে কিন্তু তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হবে। এবং জর্ডান এলসে পার্সোনালি যদি বলো তাহলে কিন্তু ইস্টবেঙ্গলে থাকতে বা ইস্টবেঙ্গলে খেলতে আগামী সিজনেও রাজি রয়েছে। তবে অবশ্যই পুরো ডিপেন্ড করবে তার ফিটনেস কন্ডিশন কী থাকছে, এবং অবশ্যই হিজাজি মেহেরের সাথে তার যে কম্বিনেশনটা সেটা নিয়ে কার্লোস কোয়াদ্রাত কী ভাবছেন। তবে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করো, মাই পার্সোনাল ওপিনিয়ন, যে হিজাজি মেহের অ্যান্ড জর্ডান এলসে এই ডুয়োটা কিন্তু সিরিয়াসলি ডেডলি হওয়ার মতো ক্ষমতা রাখে। এবার যেটা লাস্ট ব্যাপার, যে ব্যাপারটা দিয়ে শুরু করলাম যে ইস্টবেঙ্গল মোহনবাগানের হিস্ট্রি রিপিটিং ইটসেলফ, ব্যাপারটা কিছু না, আন্ডার-17 ইউথ লিগ চলছিল, ডার্বি চলছিল, ডার্বিতে ইস্টবেঙ্গল 4-0 গোলে জেতে, এবং তারপরে একটা বিস্ফোরক অভিযোগ কোথাও বাস্তব রায় তিনি নিয়ে আসেন যে ইস্টবেঙ্গলে যে প্লেয়াররা খেলছিল সেখানে কিন্তু প্রচুর এজ ফ্রডিং প্লেয়ার রয়েছে, যাদের বয়স ঠিক নেই, তারা আন্ডার-17 না। এবং তারপর সরাসরি যা হয় যে সমস্ত ডকুমেন্টস নিয়ে মোহনবাগান কিন্তু চলে যায় এএফএফের কাছে, সেখানে গিয়ে কমপ্লেন লজ করে এবং তারপর সেটা নিয়ে বড় রকমের খবর কিন্তু তৈরি হয়। এবং তখনই কথা বলেছিলাম যে হ্যাঁ, যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে এবং সেটা যদি প্রমাণ হয়, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নেমে আসে, কারণ এটা আলটিমেট আমাদের ফুটবলের ক্ষতি। ওভারঅল যদি কেউ ফুটবলের দিকে তাকায় তাহলে দেখব যে এই ধরনের এজ ফ্রডিং কিন্তু বারবার করে আমাদের দেশে হয়েছে, এবং সেটা কখনোই কিন্তু আমাদের দেশের যে ব্র্যান্ড অফ ফুটবল সেটাকে ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করে না। এবং আমাদের যারা পড়শি দেশ রয়েছে তারাও কিন্তু এই সুযোগটার খুব দারুণভাবে সদ্ব্যবহার করে এবং তারা এসে ক্রমাগত আক্রমণটা চালায়। এবার আজকে সন্ধ্যেবেলার রিপোর্ট অনুযায়ী কিন্তু নিউজ 9 থেকে যেটা শেয়ার করা হয়েছে যে এআইএফএফের তরফ থেকে কয়েকটা ভার্ডিক্ট বেরিয়েছে, হয়তো এটা প্রাইমারিলি, আরও কিছু হয়তো এর সাথে অ্যাড হতে পারে। যে নাম্বার 1, হ্যাঁ, ইস্টবেঙ্গল কোথাও এই এজ ফিউজিং যে ব্যাপারটা এসেছে একজন প্লেয়ারের ক্ষেত্রে, সেখানে তারা দোষী এবং তাদের 60,000 টাকা ফাইন হচ্ছে, যেটা সবচেয়ে লোয়েস্ট। এটা বাড়বে কি বাড়বে না, উই আর আনঅ্যাওয়ার অ্যাবাউট দ্যাট। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে প্লেয়ার এর সাথে জড়িত ছিল তাকে 4 বছরের জন্য আপাতত ব্যান করা হচ্ছে। এই সাসপেনশন বা ব্যান কিন্তু বাড়তে পারে, মানে তার অলমোস্ট ধরতে পারো যে কেরিয়ারটা এখানেই শেষ হয়ে গেল। এই প্লেয়ারটা এরপর হয়তো ক্ষেপের মাঠে খেলবে, তার আর প্রফেশনাল ফুটবলে ফিরে আসাটা হয়তো কোনোদিনও সম্ভব নয়। নাম্বার 3 যে ব্যাপার সেটা হচ্ছে যে দুটো ম্যাচে এই প্লেয়ার ফিচার্ড হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ের সাথে একটা মিনি ডার্বি এবং মোহনবাগানের সাথে আন্ডার-17 কলকাতার ডার্বি, এবং দুটো ম্যাচের মধ্যে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে কিন্তু এই প্লেয়ারটা মাঠে নেমে খেলেছিল, তো ওখানে 3 পয়েন্ট কিন্তু কাটাই যাচ্ছে ইস্টবেঙ্গলের। বাট দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে এই প্লেয়ারটা কিন্তু বেঞ্চে ছিল এবং পুরো ম্যাচ তাকে বেঞ্চেই রাখা হয়েছিল, তো সেই ক্ষেত্রে পয়েন্ট কাটা যাবে কি যাবে না এখনও অবধি এফএফের তরফ থেকে কিন্তু ঠিক করা হয়নি। তো ম্যাক্সিমাম 6 পয়েন্ট কাটা যেতে পারে, বাট যেটা মিনিমাম 3 পয়েন্ট কিন্তু কাটা যাচ্ছে। এবার এই যে জায়গাটা কেন আমি শুরু করলাম ওইভাবে,
2016-17 আই লিগ চলছিল, আন্ডার-18 আই লিগ হতো, এবং সেই সময়ে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান তারা সেম গ্রুপে ছিল এবং মোহনবাগান ইস্টবেঙ্গল সেম পয়েন্টেও শেষ করেছিল গ্রুপ স্টেজে, এবং একইভাবে সেই সময়েও কিন্তু ইউনাইটেড স্পোর্টস এই একই গ্রুপে ছিল মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে। প্রথম দুয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল শেষ করে 23 পয়েন্টে, এবং মোহনবাগান গোল ডিফারেন্সের জোরে কিন্তু চলে যায় পরবর্তী রাউন্ডে। বাট সেখানে গিয়ে দেখা যায় যে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু যে একাডেমির টিম নেমেছিল সেখানে একটা বিরাট বড় এজ ফিউজিং ছিল, একটা বিরাট বড় এজ ফ্রডিং ছিল। পুরো মোহনবাগানের টিমটাকে কিন্তু ইউথ আই লিগ থেকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং তাদের পয়েন্ট পুরো কেটে নেওয়া হয়, এবং ইস্টবেঙ্গল তারা সেম পয়েন্টে শেষ করেছিল, তারা চলে যায় পরবর্তী রাউন্ডে। দেখো আজ থেকে 7 বছর পর আবারও সেই প্রায় একই ঘটনারই কিন্তু পুনরাবৃত্তি হলো, যেখানে হয়তো ইস্টবেঙ্গলের টিমটাকে এখনও বাতিল করা হলো না, বাট তাদের একজন প্লেয়ার 4 বছরের জন্য ব্যান হয়ে গেল, ক্লাবের একটা ফাইন হলো, মিনিমাম হলেও ফাইন হলো, যাই হোক না কেন। এবং অবশ্যই এই যে একটা বাংলার ফুটবলের ওপর কালি, সেটা কিন্তু 7 বছর পর আবার যারা বাইরে রয়েছে, যারা অন্য স্টেটে রয়েছে, যারা লিগাসি ক্লাবগুলোকে বারবার হেট্রেটের মধ্যে নিয়ে আসে, যারা বলে যে এই ক্লাবগুলো মিউজিয়াম ক্লাব, এরা শুধু ক্যাবিনেটে ট্রফি সাজিয়ে রাখে, এই করে সেই করে, 100 বছরের গল্প শোনায়, তারা আবারও কিন্তু অ্যাটাক করার সুযোগ পেয়ে গেল। ওয়াই? এখানে কোথাও আজ থেকে 7 বছর আগে যখন মোহনবাগান সাফার করেছিল, ইস্টবেঙ্গল ফ্যানরা তাদের ট্রোল করেছিল। আজকে যখন ইস্টবেঙ্গল সাফার করছে, মোহনবাগান ফ্যানরা তাদের ট্রোল করছে, হয়তো করবেও, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোথাও এই ফ্যানরা কোনোদিনও কি জানতে চাইবে যে সমস্ত অফিসিয়ালসরা এইসবের দায়িত্বে থাকেন তারা কতটা ওয়াকিবহল থাকে? আজ থেকে 7 বছর আগে যে রিপোর্ট আমি দেখছিলাম টাইমস অফ ইন্ডিয়াতে, সেখানে এক মোহনবাগান কর্তা, আননেমড, তিনি জানাচ্ছেন যে না, এই ডেভেলপমেন্ট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না যে এরকম ঘটনা ঘটেছে। আজকেও একজন ইস্টবেঙ্গল কর্তা, আননেমড, তিনি জানাচ্ছেন যদি প্লেয়ার ভুল সার্টিফিকেট সাবমিট করে তাহলে আমাদের কি করার রয়েছে। তারা কোথাও নিজেদের দায়িত্বকে অচিরেই সাইড করে দিতে পারেন, বাট যারা ফ্যান রয়েছে, যারা রোদে পুড়ে জলে ভিজে মাঠে যায়, তারাই কিন্তু সবচেয়ে বেশি সাফার করে। তাদেরকেই টিপ্পনিটা শুনতে হয়, তাদেরকেই খোঁচাটা খেতে হয়, কারণ যারা এই দায়িত্বে থাকেন তাদের কিন্তু এই দায়িত্বটা এড়িয়ে যাওয়াটা খুব ইজি। কিন্তু যে ফ্যানরা এটাকে সবচেয়ে বেশি সাফার করে তারা কিন্তু এটা সাফারটা করতেই থাকবে। বাট এটা সেখানেও থামবে না। আমার মনে হয় যে এটা আলটিমেট ফুটবলের জন্য ক্ষতি। এই বয়স বাড়ানো, এজ ফিউজিং, এজ ফ্রডিং এত পরিমাণে হয়েছে, যেখানে আমরা লেজেন্ডারি ব্যাপার আইএসএলে দেখেছি গৌরব মুখীর ক্ষেত্রে। জামশেদপুর এফসিতে খেলার টাইমেই তার এজ ফ্রডিং সামনে আসে, তাকে এএফএফের তরফ থেকে ব্যান অবধি করে দেওয়া হয়। এই জিনিস থামার না। এখানে যদি সবাই মিলে একসাথে দায়িত্ব না নেয়, এই জিনিস থামার না। বাট এটা হয়ে আলটিমেট যে আমাদের ফুটবলের গ্রোথটা রয়েছে না, সেই গ্রোথটাতে গিয়েই বারবার ধাক্কা মারে। যারা দায়িত্বে রয়েছেন তারা কবে বুঝবেন আমরা জানি না, কবে এটা ঠিক হবে আমরা জানি না, বাট সেই আশাতে সবাই ওয়েট করে রয়েছে, সারা জীবন হয়তো ওয়েট করে থাকবে। বাট তোমাদের এবার যা যা ওপিনিয়ন রয়েছে তোমরা শেয়ার করতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চারদিকে ফলো করে দিও, ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া থাকবে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।